I am Kaji Nijamuddin from Durgapur. I have been teaching English for about 33 years since in the year 1988. Now, today we are going to discuss the two important areas of English grammar, phrases and clauses. প্রাইমারিলি আমি তোমাদের সঙ্গে আজকে ক্লজ ব্যাপারটা আলোচনা করব। ক্লজ ব্যাপারটা এখন ক্লাস 8 থেকে ক্লজ শেখার কথা। ক্লাস 8 থেকে 12 পর্যন্ত ক্লজ তোমাদের সবসময় লাগবে। ক্লজ না শিখলে তোমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন, তারপরে তোমাদের জয়নিং, স্প্লিটিং এগুলো করা যাবে না। তো ক্লজ সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা দরকার। এখন কেন আমরা ক্লজ বা ফ্রেজ আমরা জানবো? কেননা ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদেরকে ক্লজ ব্যাপারটা বুঝতে হবে। তো ক্লজটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে পারবো। তো প্রথমে আমরা ফ্রেজ না বুঝলে ক্লজটা বুঝতে পারবো না। প্রথমে ফ্রেজটা বলে নিই। ফ্রেজ হচ্ছে a group of words expressing an incomplete sense is called a phrase. তো এই যে ইনকমপ্লিট কথাটা মনে রাখতে হবে। ক্লজের সঙ্গে ফ্রেজের এখানে তফাৎ। এখানে একটা সেন্সটা ইনকমপ্লিট থাকছে। যেমন সাম বয়েজ অফ আওয়ার স্কুল, ইন দ্য ভেরি আর্লি মর্নিং। দেখো এইখানে কোনো জায়গাতেই কিন্তু আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, ফাইনাইট ভার্ব কিন্তু নেই। কিন্তু ক্লজের ক্ষেত্রে ঠিক এটা হবে। সেরকম ফ্রেজে যেমন আমরা ক্লজে পাই, ফ্রেজেও আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন সাম বয়েজ অফ আওয়ার স্কুল, এটা আমরা নাউন ফ্রেজ বলবো। ইন দ্য ভেরি আর্লি মর্নিং, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। সেরকম অ্যাডজেক্টিভ আ ভেরি প্রিটি গার্ল অফ আওয়ার স্কুল, সেটা যদি আমরা বলি তাহলে প্রিটি গার্ল, আ প্রিটি গার্ল, সি ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল যদি আমি বলি, হ্যাঁ, তাহলে ওটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, দ্য মোস্ট বিউটিফুল মাউন্টেন যদি আমি বলি তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আজকে আমরা মেন যে জিনিসটা আলোচনা করার জন্য ফ্রেজের কথাটা বললাম, কারণ ফ্রেজটা না বুঝতে ক্লজের সঙ্গে ফ্রেজের তফাৎটা আমরা বুঝতে পারবো না। ক্লজটাকে আমরা মেনলি আজকে আলোচনা করব। ক্লজ মানে কথাটা বাংলায় বলে, বাংলা গ্রামারে ক্লজ কথাটা মানে হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। ক্লজ কথাটার মানে হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। এবার এটার ডেফিনিশন কেমন করে দেওয়া হয় আমাদের? আ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং এ ফাইনাইট ভার্ব and a distinct but clear subject and predicate is called a clause. A part of a sentence having a finite verb and a distinct subject and predicate is called a clause. A clause is a sentence within a sentence. A clause is a sentence within a sentence. আমাদের একটা ভুল ধারণা আছে, মানে যে কোনো সেন্টেন্স মানে ক্লজ, যেটা কিন্তু সেন্টেন্স তো সেন্টেন্স, কিন্তু যখন একটা সেন্টেন্সের মধ্যে দুটো বা তিনটে অনেকগুলো সেন্টেন্সের অংশ থাকবে সেইগুলোকে আমরা ক্লজ বলবো। তো এইটা হচ্ছে ক্লজের একটা ডেফিনিশন, ছোট করে আমরা বললাম গ্রামারে। যদিও মডার্ন ইংলিশ গ্রামার বলছে ডেফিনিশনটা আগে না দিতে, কিন্তু আমরা পুরোনো দিনের লোকেরা আমরা ডেফিনেশনটা দিয়ে দিলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। আ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং এ ফাইনাইট ভার্ব
and a distinct subject and predicate is called a clause. A clause is a sentence within a sentence. এবার আমরা বোঝাবো কি করে সেন্টেন্স উইদিন এ সেন্টেন্স হচ্ছে। যেমন I know where he lives. Do well and you will succeed. He said that he would come. তাহলে দেখো এখানে সেন্টেন্সগুলোর মধ্যে আই নো একটা পার্ট আর ওয়্যার হি লিভস একটা পার্ট, ডু ওয়েল একটা পার্ট, ইউ উইল সাকসিড একটা পার্ট, হি সেড একটা পার্ট আর হি উড কাম একটা পার্ট। এখানে দ্যাট যে কানেক্টর আছে, এখানে অ্যান্ড একটা কানেক্টর আছে, ওয়্যার একটা কানেক্টর আছে। তাহলে এখানে দ্যাট এবং ওয়্যার যেখানে থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর এখানে অ্যান্ড বাট অর এগুলো থাকলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এই দুটো ক্লজ আছে, এবার এই ক্লজ দুটোর আলাদা আলাদা নাম হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি তাহলে এখানে একটা ক্লজ, 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 এখানে একটা ক্লজ। তাহলে ক্লজকে আমরা সাধারণত কানেক্টর দিয়ে কানেক্ট করা থাকে। এটা বড় সেন্টেন্সের মধ্যে অনেকগুলো লিঙ্কার থাকে, লিঙ্কার দিয়ে দিয়ে জয়েন করি, এগুলো লিঙ্কার বা কানেক্টর বলা হয়। লিঙ্কার দিয়ে আমরা বড় সেন্টেন্সগুলোকে জয়েন করি। এবার আমরা ক্লজ কি করে বোঝাবো? এই যে আই নো, আমি জানি, ওয়্যার হি লিভস, সে কোথায় থাকে। তাহলে আমি জানি কি জানি, সে কোথায় থাকে। তাহলে এইখানে আই নো এই পার্টটা হচ্ছে আসল পার্ট, এই জন্য এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। ওয়্যার হি লিভস এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। ডু ওয়েল অ্যান্ড ইউ উইল সাকসিড এটা একটা পার্ট আলাদা, এটাও মানে দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা অ্যান্ড দেওয়া আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। দুটো কিন্তু এখানে কিন্তু কোনোটা সাবঅর্ডিনেট কোনোটা প্রিন্সিপাল নয়। কিন্তু এখানে আবার দেখো হি সেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর হি উড কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? তাহলে এই অংশটা আমরা বললাম যেটা যে ক্লজটার ডেফিনিশন। এবার আমরা ক্লিয়ার করলাম, ক্লজ তোমাদের কাছে পরিষ্কার হলো। এইবার আমরা ক্লজ কত ধরনের হয় আমরা আলোচনা করব। ক্লজ সাধারণত তিন ভাগে ভাগ করা যায় মেইনলি। ক্লজ প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই যে কোঅর্ডিনেট ক্লজ যেটা আমরা এই যে এটা করলাম সেন্টেন্সটা, মাঝের সেন্টেন্সটা যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সে, এটা হবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, এটা কেবলমাত্র কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কোঅর্ডিনেট ক্লজ হয়। আর সাবঅর্ডিনেট ক্লজটা এটা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, এটা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। আর এই প্রিন্সিপাল ক্লজটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বলবো। ঠিক আছে? এইবার সাবঅর্ডিনেট ক্লজটা ক রকমের হয়? তিন রকমের হয়। এটা একটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ বলি, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। তারপরে হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলা হয়। যাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি তাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ, এটার একটাই নাম আছে, আমরা সবাই জানি অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। তাহলে আমাদের ক্লজের সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হয়ে গেল। ক্লজ প্রধানত তিন রকমের হচ্ছে, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ দু রকমের হয়, তিন রকমের হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা প্রথম পার্টে নাউন ক্লজটা আলোচনা করব, তারপরের পার্টে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়ালটা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আজকে নাউন ক্লজ করব। নাউন ক্লজটা একটু অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু নাউন ক্লজটা এমন কিছু কঠিন নয়, কিছু জিনিসগুলো মনে রাখলেই হবে। নাউন ক্লজকে পাঁচ ভাগে ভাগ করা যায়। এটা পাঁচ ধরনের নাউন ক্লজ আছে। একটা হচ্ছে সাবজেক্ট টু ভার্ব, সাবজেক্ট টু ভার্ব, নাউন ক্লজ সাবজেক্ট টু ভার্ব, মানে এখানে নাউন পার্টটা ক্লজের পার্টটা সাবজেক্ট হিসেবে ফাংশন করে। where he
went away is not known. That you should say so surprises me. তাহলে where he went away আর that you should say so, এই অংশটা দেখো, এইটা যদি আমি এটা বাদ দিই তাহলে is not known, is not known বলে যদি খালি it দিই তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। it is not known, ইটটা কি প্রোনাউন, তাহলে এই অংশটা সেন্টেন্সের প্রোনাউন মানে নাউন, তাহলে এই অংশটা সাবজেক্ট হিসেবে ফাংশন করছে। সেরকম that you should so say so, এই অংশটা say so পর্যন্ত surprises me, সেরকম it surprises me, তাহলে itটা কি প্রোনাউন, তাহলে এই অংশটা এই এখানে দেওয়া আছে। আসলে এখানে দুটো সেন্টেন্স আছে, সেটাকে আমরা এরকম করে নাউন ক্লজ দিয়ে যোগ করেছি। হি ওয়েন্ট অ্যাওয়ে সামওয়্যার, ইট ইজ নট নো। যখন আমাকে জয়েন করতে বলবে তখন আমাকে এই জয়েনিংটা করতে হবে। নাউন ক্লজ দিয়ে যদি জয়েন করতে বলে তাহলে আমাকে হোয়ার হি ওয়েন্ট অ্যাওয়ে ইজ নট নো। যদি আমি এই স্ট্রাকচারটা না চিনি তাহলে এটা করতে পারবো না। দ্যাট ইউ শুড সে সো, হ্যাঁ ইউ শুড সে দিস, ইট সারপ্রাইজেস মি। যদি আমাকে এটা নাউন ক্লজ দিয়ে করতে বলে তাহলে আমি কি করে করব, দ্যাট ইউ শুড সে সো সারপ্রাইজেস মি। তার মানে আমাকে প্রশ্নের উত্তরটাও জানতে হবে, প্রশ্নটাও জানতে হবে। যারা নাউন ক্লজ যেখানে মেনশন করে দেওয়া হবে সেখানে আমাকে এই স্ট্রাকচারটা না জানলে আমরা কিন্তু করতে পারবো না। তাহলে এটা হলো সাবজেক্টিভ ভার্ব, আমি এক্সাম্পল দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপরে হচ্ছে অবজেক্টিভ ভার্ব। অবজেক্টিভ ভার্ব, অবজেক্টিভ ভার্ব হচ্ছে এখানে নাউন ক্লজটা অবজেক্ট হিসেবে ফাংশন করে। হি সেড দ্যাট হি উড কাম, আই নো where he lives। তাহলে দেখো হি সেড, এই অংশটা সে বললো, কি বললো, এই ভার্বটা হচ্ছে কিন্তু এই ভার্বটার অবজেক্ট হচ্ছে দ্যাট হি উড কাম, তাই তো। তাহলে দ্যাট হি উড কাম, তাহলে হি উইল কাম, হি সেড সো যদি আমাকে দেয়, এবারে যদি অবজেক্টিভ ভার্ব বলে তাহলে আমরা এইভাবে জয়েন করব, হি সেড দ্যাট হি উড কাম। তাহলে এইখানে আমরা এই যে দ্যাট হি সেড, সে বললো, কি বললো, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, দ্যাট হি উড কাম। আই নো, আমি জানি, কি জানি, where he lives, তাহলে এই অংশটা হচ্ছে অবজেক্টিভ ভার্ব। ক্লিয়ার? এরপরে আমরা যাচ্ছি কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট কথাটার মানে কি, তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো, কমপ্লিমেন্ট মানে পরিপূরক, পূরক কোণ, সম্পূরক কোণ তোমরা পড়েছো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে কমপ্লিমেন্ট মানে পূরণ, মানে আমি অ্যাডজেক্টিভটা বলছি, অ্যাডজেক্টিভের মানেটা কমপ্লিট হচ্ছে না, আমাকে একটা ক্লজ বলতে হচ্ছে। আই এম শিওর, ওখানে যেমন ভার্ব ছিল এখানে তুমি অ্যাডজেক্টিভ, আই এম শিওর দ্যাট হি উইল কাম। তাহলে এই যে শিওরটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা বলছি আই এম শিওর, আমি নিশ্চিত, কি নিশ্চিত, দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম। এই অংশটা না বললে এই বাক্যটা পূর্ণ হচ্ছে না, সেই জন্য এটা বলছি এরকম। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট ইট উইল রেইন টুনাইট। তাহলে দ্যাট ইট উইল রেইন টুনাইট, এই সার্টেন অ্যাডজেক্টিভটাকে কমপ্লিট করছে, তাই সেই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি সেন্টেন্স, এইটা ক্লজ, কমপ্লিমেন্টারি ক্লজ। এবং সার্টেনটা এটা হলো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে, এবং শিওরটা এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে পূরণ করছে এই ক্লজটা, এই জন্য হচ্ছে অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ, নাউন ক্লজ অফ কমপ্লিমেন্ট টু অ্যান অ্যাডজেক্টিভ। এরপরে আমরা করব নাউন ক্লজ, নাউন ক্লজ কমপ্লিমেন্ট টু এ প্রিপোজিশন। Noun clause complement to a preposition. Noun clause complement to a preposition.
লিসেন টু হোয়াট আই সে। দেখো লিসেন টু, এই টুটা প্রিপজিশন, লিসেন টু শোনো, কি শোনো, হোয়াট আই সে আমি যেটা বলছি, তাহলে টু এই প্রিপজিশনটা পরিপূরক হচ্ছে হোয়াট আই সে। ইয়োর সাকসেস depends on how hard you work. তাহলে এই যে অন প্রিপজিশনটার কমপ্লিমেন্ট হচ্ছে হাউ হার্ড ইউ ওয়ার্ক। তোমার সাফল্য নির্ভর করছে তুমি কত কঠোর পরিশ্রম করবে। তাহলে এই যে অন প্রিপজিশনটা, টু প্রিপজিশনটা বলছি আমরা ইওর সাকসেস ডিপেন্ডস অন বলে যদি ছেড়ে দিই, মানে এটা কমপ্লিট হলো না, আমাকে হাউ হার্ড ইউ ওয়ার্ক এই অংশটা বলতে হবে। এইটাকে বলা হয় কমপ্লিমেন্টারি প্রিপজিশন। ঠিক আছে, এরপরে নাম্বার 5 যেটা আছে, ফিফথ যেটা নাউন ক্লজ, সেটা একটুখানি ট্রিকি এবং সবাই একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু খুব কঠিন কিছু নয়, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই পারবে। এখানে যেমন আমরা দুটো করে সেন্টেন্স পাচ্ছিলাম, ওখানে একটা আসলে 3টে করে সেন্টেন্স থাকে, সেটাই হচ্ছে সমস্যা। এই জন্য আমাদের বুঝতে হয়, এটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন নাউন ক্লজ, কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ক্লজও বলা হয় এটাকে অনেকে অ্যাপোজিটিভ ক্লজও বলা হয়। অ্যাপোজিটিভ কথাটার মানে কি আসলে? আসলে এটার মানেও কমপ্লিমেন্ট, কিন্তু এখানে পুরো সেন্টেন্স একটা মাঝখানে নাউন ক্লজটা থাকে। যেমন দ্য ফ্যাক্ট দ্যাট অরিজিৎ সিং is a prodigious singer is known to all. একটু খেয়াল করো, the fact that এই যে দ্যাট থেকে অরিজিৎ সিং is a prodigious singer, এই অংশটা হলো তোমার নাউন ক্লজ, এইটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। এখানে দেখো 3টে সেন্টেন্স আছে, অরিজিৎ সিং ইজ এ প্রডিজিয়াস সিঙ্গার, ইট ইজ এ ফ্যাক্ট, ইট ইজ নোন টু অল। এটা যদি আমাকে বলে কেস ইন অ্যাপোজিশন করো, তাহলে আমি কি করব? দ্য ফ্যাক্ট দ্যাট, কি ফ্যাক্ট? এই ঘটনাটা, কোন ঘটনাটা? অরিজিৎ সিং ইজ এ প্রডিজিয়াস সিঙ্গার ইজ নোন টু অল। তাহলে দ্য ফ্যাক্ট ইজ নোন টু অল মূল সেন্টেন্সটা, কিন্তু এই ফ্যাক্টটা কোনটা? না, দ্য অরিজিৎ সিং ইজ এ প্রডিজিয়াস সিঙ্গার। এটা বোঝা গেল? তাহলে the idea that India will invent corona vaccine may be true one day. তাহলে the idea that India will invent corona vaccine এই পর্যন্ত আমাদের হলো the idea may be true one day. এই আইডিয়াটা একদিন সত্যি হতে পারে। কোন আইডিয়াটা? ইন্ডিয়া উইল ইনভেন্ট করোনা ভ্যাকসিন। তাহলে এই অংশটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। তাহলে এই পর্যন্ত আমরা নাউন ক্লজ করে দিলাম। হ্যাঁ,